শ্রীপাদ কৃষ্ণপ্রভু দাসের মুক্তির দাবিতে। এখানে এ পর্যন্ত চট্টগ্রাম তথা রংপুরের যে সমাবেশ হয়েছে, সনাতনীদের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, এখানে কোনো উগ্রবাদী, কোনো ভাঙচুর, কোনো হামলা হয় নাই। তাহলে এক্ষেত্রে এই যে একজন ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা চিন্ময় প্রভুকে এবং একজন নাকি 5 জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে, এই মামলা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা। এই মামলার ভিত্তিহীন, এই মামলা আমরা বিশ্বাস করি না। এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। আমরা চিন্ময়বাবুর জন্য রাস্তায় থাকবো, সারা রাত থাকবো। চিন্ময়বাবু যতক্ষণ পর্যন্ত না সারে, যতক্ষণ পর্যন্ত চিন্ময়বাবু আমাদের হাতে, আমাদের মন্দিরে পৌঁছানো হতে, তাদের মধ্যে আমরা রাস্তা ছাড়বো না, রাস্তাতে থাকবো। আমরা তাহলে মরে যাবো, থাকবো। কৃষ্ণ হরে কৃষ্ণ। দায় চাপাতেই চট্টগ্রামে আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। চিন্ময় প্রভুকে বিনা কারণে কেন আটকে রাখা হয়েছে? আমরা এর বিচার চাই। শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন অস্বীকৃতির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। চিন্ময়কে হেফাজতে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আমরা যখন ওদিকে সামনে গেছি, ওরা আমার ভাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছা মতো চাটলাইছে। আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব? অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারে। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য ভরপুর। এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো, যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্মমতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ। প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছায়। তিনি বলেছিলেন কোনো ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রীচৈতন্য জন্মায়। আর হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়। সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না। শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না। এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে। এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই। সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট। তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণাই জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখার করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমনই বিপজ্জনক, আপনার মনে হতেই পারে চেবাশুটকি দুনিয়ার সেরা খাবার,
এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চাপাশুটকি খাওয়ান। আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চাপাশুটকি খাইছেন, আহারে চাপাশুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চাপাশুটকি খাইতে গেলে বমি করে দিবে। আপনি আমার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে এখানে আমরা কতটা মর্মাহত। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে এগুলো আশা করি নাই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যিনি প্রতিনিধিত্ব করেন সেই চিন্ময় প্রভু তাকে এরকমভাবে ডিবি ধরে নিয়ে আসবে, এই বিষয়টি আসলে আমাদের কাম্য ছিল না, বা আমরা চিন্তাও করতে পারি না বিষয়গুলো। আমরা চেষ্টা করেছি গেটে যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, কিন্তু ওরকমভাবে আসলে বলা হয় নাই। যে প্রথমে শুনেছি যে তাকে বলা হয়েছে যে তিনি ভেতরে এরকম কাউকে গ্রেপ্তার বা নিয়ে আসা হয় নাই। প্রথম যখন আমরা যোগাযোগ, পরে জানতে পারলাম যে হ্যাঁ আছে। তো এরকমভাবে আনুষ্ঠানিকভাবে কিছু আমরা জানতে পারি নাই। আমরা চেষ্টা করছি এবং অনেকক্ষণ, এবং আমাদেরও অনেক সংক্ষুব্ধ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণেরা সংক্ষুব্ধ হয়ে এখানে আসছে, এবং তাদের কিন্তু সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছে, তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন, তাকে ডিবির একটা দল গ্রেফতার করে, এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন। জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে 2 দিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন, এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর এই রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যাই হোক, সাম্প্রতিক সময় ইসকনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, প্রতিক্রিয়া, স্ট্যাটাস, হামলা, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত, এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রেয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে, এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি, এবং বাংলাদেশ থেকেও যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি। আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস, এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসাবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আবারও বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা করছিলেন সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল। সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আপনি যতটুকু তথ্য মিডিয়ার পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা। অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে
1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরও বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জনাব চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না। তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কী কী ভ্যালিড রিজনস আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ, তাকে যে থানায় নেওয়া হয়েছে সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে, যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেওয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই যারা বেনজির যখন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন, টু শব্দও করেননি, তারা জানতেন না, তারা চোখ বন্ধ করেছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন। পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানেনি? আই ডোন্ট বিলিভ। সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। চিন্ময় ইসকনের যে লিডার, যাকে গ্রেফতার করা হয়েছে, সে অনেকদিন ধরে উগ্রতা ছড়াচ্ছে এবং আমাদের অ্যান্টি মুসলিম কার্যক্রম চালাচ্ছে। এটাকে অ্যান্টি মুসলিম কার্যক্রম কিন্তু, এবং এই অ্যান্টি মুসলিম কার্যক্রম করার জন্য এরা খ্রিস্টানদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করতেছে, বৌদ্ধদেরকে নেওয়ার চেষ্টা করছে। আপনারা যেই ন্যারেটিভগুলো নিয়ে লড়াই করছেন, ফাইট করছেন, এই ন্যারেটিভগুলো নিয়ে আপনারা যে লড়াই ফাইট করছেন, আপনারা আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আপনারা সেই নিপীড়নগুলোই হয়েছে। সেটা নাসিরনগরে সাল্লায়, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে, তারপরে সুনামগঞ্জে দিরাই সাল্লাতে, তারপরে রংপুরে 20টা হিন্দুদের বাড়ি পুরাই দেওয়া হলো, ছাত্রলীগ নেতা সৈকত পুরাই দিল, তারপরে মাশরাফি নেতা কর্মীরা হিন্দুদের বাড়িঘর পুরাই দিল। তখন কিন্তু এই ইসকন বা এরা কিন্তু শেখ হাসিনাকে বেকায়দায় ফেলতে চায় নাই। শেখ হাসিনাকে তারা একটা সবসময় কমফোর্ট জোনে রেখেছে। তাদের এই শেখ হাসিনাকে কমফোর্ট জোনে রাখা কি? আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল নাকি হিন্দুরা ক্ষমতায় ছিল? আমার একটা প্রশ্ন যে যারা এখানে প্রথম আলোর বিরুদ্ধে প্রোগ্রাম করলো, তারা যদি জঙ্গি হয়, তারা যদি উগ্র হয়, তাহলে তো প্রথম আলোকে মাটির সঙ্গে মিশাই দিত ওখানে, তাই না? এরকম কিছু হয়েছে? আপনারা এখনই গিয়ে ঘুরে আসতে পারেন। প্রথম আলোর প্রত্যেকটি ব্যানার, প্রথম আলোর চারপাশে গ্লাসের হলো দেয়াল, সব একটা গ্লাসের দেয়ালও কোনো জায়গায় টোকা দিয়ে কেউ ভেঙে দিয়ে কিছু নাই। আরেক ভাই, রাজশাহীতে আজকে প্রথম আলোর অফিস ভাঙচুর হয়েছে, নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেছেন। জি, আপনি গতকাল থেকে প্রথম আলো দালালি করছেন, এটা আমরা দেখেছি। ঠিক আছে, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, কিন্তু আপনার কাছে কেন মনে হয়েছে যে কোন দল আসলে প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তিরা? আপনি যেটা প্রথম ইঙ্গিত দিলেন। জি, এটা হলো আপনার প্রথম আলোর যে জঙ্গি ন্যারেটিভ বা ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষী ন্যারেটিভ, সেই ন্যারেটিভের কারণে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আনছেন কেন? আপনি বলছেন সংস্কৃতিকে আক্রমণ করে তারা করেছে, সংস্কৃতির সাথে এখানে ধর্মটা, এটা ধর্মীয় আক্রমণ না, এটা ধর্মের উপর আগ্রাসন না। আমরা দেখেন, আমি আপনাকে বলি, আমাদের এই বাংলাদেশটা যখন শুরু হয়, ঠিক আছে, তখন আমি পার্টিকুলার ওই জায়গাটাতে আসতে চাচ্ছি, মানে ধর্মটাকে দিয়ে আপনারা কেন প্রতিবাদ? হ্যাঁ, ওইটাই বলছি, ধর্মটাকেই বলছি। ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে প্রথম আলোর পক্ষ থেকে কোনো ধরনের এমন কোনো কিছু করেছে না যে অবমাননা হয়েছে বা ধর্মকে তারা ছোট করেছে, খাটো করেছে, এরকম কোনো কিছু দেখতেছে? অনেকবার খাটো করেছে। এবং তারা এই যে মানে কার্টুনে, আপনার হলো কিশোর আলো নামে একটা কার্টুন ছিল তাদের, সেই কিশোর আলো কার্টুনে আপনার হলো গরু জবাইকে বলতেছিল পৃথিবীর উত্তম প্রাণীকে, মানে হলো মানে আমরা জবাই করে খেয়ে ফেলি। ঠিক আছে, মানে এইরকম একটা তারা কার্টুনও ছেপেছিল। এরকম অনেক আছে। প্রথম আলোর ধর্ম বিরোধী, ধর্ম বিদ্বেষী। আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন না, আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশ যখন বাংলাদেশ নামে যে ভূখণ্ড, আমি সুযোগটা আপনার সাথে এক মিনিটে বলবো, আমাদের বাংলাদেশটা যখন শুরু হলো, এই বাংলাদেশটা শুরু হলো আমরা বাঙালি পরিচয় শুরু করলাম। চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আইনজীবী নিহত। চট্টগ্রাম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারীর পুরোহিত ধর্মের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় সমর্থকের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে এক আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের সামনে এই ঘটনাও ঘটে। নিহত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। এদিকে
দিকে পুলিশের লাঠিচার্জে 6 জন চিন্ময় অনুসারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ চামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শ্রীবাস দাস, শকুন দাস, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সামনে এসআই আলাউদ্দিন সময়কালকে এসব তথ্য দেন। তিনি কোর্ট বিল্ডিং এলাকায় মারামারিতে আহত আলিফ নামের এক আইনজীবীকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোর্ট বিল্ডিং এলাকা থেকে আরো 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময় কুমার কৃষ্ণকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক কাজী শফিকুল ইসলামের আদালতে তোলা হয়। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় আদালত চিন্ময় কৃষ্ণকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিকেল 3টার দিকে পুলিশ, সোয়াত, বিজিবি সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় আদালত থেকে কারাগারে পাঠানো হয়। চিন্ময়ের সমর্থকেরা আদালতের মসজিদের নিচতলায় থাকা আইনজীবী চেম্বার দোকান ভাঙচুর করেন। বিকাল 4টার দিকে রঙ্গম কনভেনশন হলের সামনে প্রধান সড়কে চিন্ময় সমর্থকেরা ক্ষুব্ধ আইনজীবী ও জনতার সঙ্গে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজুর রহমান বলেন, সকালে আসামি চিন্ময়কে আদালতে তোলা হলে শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রিজন ভ্যানে তোলা হলেও তার অনুসারী প্রিজন ভ্যানে আশেপাশে অবস্থান নেন। বরাবর অনুরোধ করা হলেও অবস্থানকারীরা সরে যাননি। পরে বিকালে পুলিশ, বিজিবি, সোয়াত তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর আসামিকে কারাগারে পাঠানো হয়। চিন্ময় কৃষ্ণের আইনজীবী স্বরূপ ক্লান্তিনাথ বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুরের পর মামলা মহানগর দায়রা জজ আদালতের জামিনের আবেদন করি। আদালত আবেদনটি আগামী বুধবার শুনানির জন্য রেখেছে। চিন্ময়ের অনুসারী সকাল থেকে শান্তিপূর্ণভাবে আদালত ভবনের নিচতলায় অবস্থান করছিল। বিকেলে পুলিশ, বিজিবি বিনা উস্কানিতে সনাতন ধর্মীদের উপর লাঠিচার্জ করে। সর্বজামিনে দেখা গেছে, মঙ্গলবার 12টার দিকে শত শত নারী পুলিশ চিন্ময় কুমার দাস বৃক্ষচারীকে বহন করে প্রিজন ভ্যানের আটকে বিক্ষোভ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিন্ময় কুমার অনুসারী বাড়তে থাকে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা ছিল। তখন আদালত পাড়ায় নিচতলায় মাল থানায় পুরনো একটি মিনি ট্রাক নোহা প্রিজন ভ্যানের সামনে এনে অবরোধ সৃষ্টি করেন। অনেক অবরোধকারী তখন মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে। আদালত পাড়ায় উত্তেজনা বেড়ে গেলে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের চেম্বার মহানগর মফিজুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে ঢুকতে দেয়। তখন মহানগরের দায়রা জজ আদালতের বাইরে শতাধিক চিন্ময় আইনজীবী মামলা শুনানি করার জন্য অপেক্ষা করেছিল। তখন আদালত ভবনের নিচতলায় অবস্থান নেওয়ার কয়েকশো পুলিশ, সোয়াত, বিজিবি সদস্য একসঙ্গে সাউন্ড গ্রেনেড ছোড়েন। পরে অবরোধকারীদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করেন। এই সময় চিন্ময় অনুসারী সড়কের পাশে পার্কিং গাড়ি ভাঙচুর করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।